জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপি পরীক্ষার আরো একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। দেখো, আজকের এই প্র্যাকটিস সেটে খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে যেগুলা তোমাদের পরীক্ষায় আসার মতো। এই প্র্যাকটিস সেটটা তোমরা ভালোভাবে কমপ্লিট করো, তোমাদের অনেক হেল্প হবে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে দেখো, যে একটি দ্রব্যের মূল্য এক্স টাকা, ডিসকাউন্ট দেওয়ার পর দ্রব্যটির মূল্য হয় এক্স মাইনাস ওয়াই, শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে কি করে বের করবো। দেখো, দ্রব্যটার মূল্য কত টাকা ছিল, এক্স টাকা। ধরে নিচ্ছি আমি কোনো একটা জিনিসের মূল্য ছিল 100 টাকা। এবারে ডিসকাউন্ট দেওয়ার পর মূল্য হয় এক্স মাইনাস ওয়াই টাকা। ধরে নাও ডিসকাউন্ট দেওয়ার পর মূল্য হলো 80 টাকা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে। 100 টাকা ছিল, ডিসকাউন্ট দেওয়ার পর হইলো 80 টাকা, তার মানে ডিসকাউন্ট কত টাকা দিয়েছে, 20 টাকা। তার মানে 100 মাইনাস 20 করে আমরা ডিসকাউন্টটা পাচ্ছি 80 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডিসকাউন্ট দেওয়ার পর যদি ওর মূল্য হয়েছে এক্স মাইনাস ওয়াই টাকা, তার মানে ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে ওয়াই টাকা। ডিসকাউন্ট কত দিয়েছে, ওয়াই টাকা। এবারে কি বলেছে, শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তার মানে দেখো, এই ওয়াই টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকার উপরে, এক্স টাকার উপরে। এক্স টাকা মূল্য ছিল, তার উপরে না ওয়াই টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো ওয়াই বাই এক্স যেহেতু শতকরা, তাই গুণ 100। গুণ করলে কত হবে, 100y বাই এক্স। এটা হয়ে যাবে আমাদের উত্তর। কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 100y বাই এক্স টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমরা দেখো, বুঝতেই পারছো আজকের অঙ্কগুলো কেমন হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে, কি বলেছে, দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত। দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত। আগে দেখো, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 99। 99 মৌলিক কি না, মৌলিক না। 98, তারপরে 98 মৌলিক না, না মৌলিক না। 97 মৌলিক, হ্যাঁ 97 মৌলিক। তাহলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো কত, 97। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 10। 10 কি মৌলিক না। তারপরে কত, 11। 11 কি মৌলিক, হ্যাঁ। তাহলে 10 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, ক্ষুদ্রতম হলো 11। বলছে তাদের গড় কত। তাহলে 97 প্লাস 11 বাই 2 করে দাও। 97 প্লাস 11 কত হবে, 108। 108 বাই 2 কাটো, 2 5 10, 2 4 8, 54। 54 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত, 54। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হয়, তবে লাভের শতকরা পরিমাণ কত। ঠিক আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। আমরা এখান থেকে বলতে পারি সিপি ক্রয় মূল্য সমান সমান যদি আমরা 10 ধরি, তার মানে এসপি বিক্রয় মূল্য সমান সমান কত হবে, 11। সেখান থেকে আমাদের প্রফিট সমান সমান কত হবে, 1 টাকা। 10 টাকায় কিনেছিলাম, 11 টাকায় বিক্রি করলাম, তার মানে প্রফিট কত, লাভ কত, 1 টাকা। এবারে 1 টাকা লাভ হয় কত টাকায়, 10 টাকায়। তাহলে শতকরা হার কত, 100 দিয়ে গুণ, 0 0 কাটো, সমান সমান 10%। লাভের শতকরা হার কত, 10%। লাভের শতকরা হার 10%। ঠিক আছে, প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভের শতকরা হার বেরিয়ে গেল আমাদের। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 15 ফেব্রুয়ারি 2024 থেকে 15 মে 2024 পর্যন্ত সময় 4450 টাকার বাৎসরিক 24% হারে সরল সুদ কত হবে। বাৎসরিক 24% হারে সরল সুদ কত হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, 15 ফেব্রুয়ারি 2024 থেকে 15 মে 2024, মানে দেখো ফেব্রুয়ারিতে স্টার্ট হলো, ফেব্রুয়ারি থেকে মার্চ অব্দি হইলো ধরে নাও 1 মাস। তারপরে এপ্রিল অব্দি 2 মাস। তারপরে মে মানে 3 মাস। তার মানে কয় মাস হলো, 1 মাস, 2 মাস, 3 মাস। তার মানে কয় মাস আমাদের টাকাটা ছিল, 3 মাস। 3 মান্থ, 3 মাস। 3 মাসকে আমরা যদি ইয়ারে কনভার্ট করি, তার মানে আমাদেরকে কি করতে হবে, 3/12। 3/12, 3 মাসকে যদি আমরা ইয়ারে কনভার্ট করি, 3/12 দিয়ে আমাদেরকে করতে হবে। 3/12 কাটাকাটি করলে কি হবে, 1/4 ইয়ার, মানে 1/4 বছর হলো। এবারে আমাদেরকে কি বের করতে হবে, সুদ বের করতে হবে। তাহলে সুদ সমান সমান কত হয়ে যাবে, সুদ সমান সমান হয়ে যাবে আসল কত, 4450 গুণ সুদের হার কত,
24% গুণ সময় কত 1/4 বছর, এই পুরোটার নিচে আবার 100, 4 দিয়ে কেটে দাও, 4 6 24, 4 6 24, এই জিরো কাটো। এবারে 2 3 6, 2 5 10, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 9 45, 3 দিয়ে কাটো, 3 9 27 7, হাতে থাকলো 2, 3 8 24, 25 26, মানে 267, এটা হয়ে গেল আমাদের সুদ। তার মানে সুদ কত, অপশন সি তে দেওয়া আছে 267, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3টি সংখ্যার গড় 21, এদের সাথে আরো একটি সংখ্যা যোগ করলে গড় হয় 18, চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি কত? দেখো 3টা সংখ্যার গড় কত 21, 4 নম্বর সংখ্যাটা আসলো, 4 নম্বর সংখ্যাটা আসার পরে গড় কত হয়ে গেল 18। তার মানে দেখো 21 থেকে 18, তার মানে গড় কত কমে গেল, 21 ছিল 18 হইলো, মানে 3 কমে গেল, গড় কত কমে গেল 3 কমে গেল। এবারে এই গড়টা 3 কমলো কেন? যদি এই যে সংখ্যাটা এই যে আসলো, এ যদি 21 নিয়ে আসতো তাহলে কোনো কমতো কি? কমতো না, তাহলে কিন্তু কমতো না। কেন কমলো? কারণ সে তার মানে কম নিয়ে এসেছিল, যেটাকে এরা মেকআপ করেছে। এবারে কত কম নিয়ে এসছে দেখো, এখন কতগুলা হয়ে গেল, আগে ছিল 3 জন, এখন একজন যোগ হইলো, তার মানে কত হয়ে গেল 4 জন। এবারে 4 জনেরই -3 -3 করে কমেছে, তার মানে টোটালে কত কমেছে, -12 কমেছে। কত কমেছে? -12 কমেছে। এবারে 21 নিয়ে আসলে তার একও গড় কমতো না, মানে গড় এক মানে কিছু কমতো না, গড় যেটা ছিল সেটাই থাকতো, কিন্তু সে 21 নিয়ে আসেনি, তার জন্য গড় কত কমে গেছে, -3 কমেছে, মানে মোটের উপরে -12 কমেছে। তার মানে সে মানে 12 কম নিয়ে এসেছিল, তার মানে 21 নিয়ে তাকে আসতে হতো, সে 12 কম এনেছে, তার মানে সে কত নিয়ে এসেছিল, 21 থেকে 12 চলে গেলে 9, তার মানে সেই সংখ্যাটা ছিল 9, সেই সংখ্যাটা কত ছিল 9। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝাতে পারলাম? দেখো তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো, তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যদি কোনো একটি সংখ্যার 37 পূর্ণ 1/2% এর মান 45 হয়, তবে ওই সংখ্যাটির 60% কত হবে? ওই সংখ্যাটির 60% কত হবে? দেখো খুব সোজা একটা অঙ্ক, কি করে করব, 37 পূর্ণ 1/2%, এই পার্সেন্টটা মানে কত? আমি যদি ভাঙি, 37 দুগুণে 74 আর 1 75, তার মানে 75/2%। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে লিখতে পারি 75/2% মানে হচ্ছে কত, 45। এবারে 1% মানে সমান সমান কত হবে, এই 45/75/2, মানে 45 ভাগ 75/2, ভাগ উল্টে গুণ লিখলে কত হবে, 2/75। এবারে 60% সমান সমান কত হবে, এটার সাথে গুণ 60 হয়ে যাবে, ঠিক না? এবারে কাটাকাটি করি যদি আমরা, দেখো 15 দিয়ে কাটলো, 15 5 75, 15 4 60, 5 দিয়ে কাটো, 5 9 45, 4 2 8, 8 9 72, তার মানে 60% সমান সমান কত, 72, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো খুব ভালো প্রশ্ন, হ্যাঁ এটা স্টার মার্ক দিয়ে রাখো, খুব ভালো প্রশ্ন। 15টি মোবাইল 9,450 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 10% ক্ষতি হয়, সেই ব্যক্তি 10% লাভ করতে চাইলে 16,170 টাকায় কয়টি মোবাইল বিক্রি করতে হবে? ঠিক আছে, তাহলে দেখো 9,450 টাকা, 9,450 টাকা, ঠিক আছে, এখানে এই টাকায় সে কয়টা মোবাইল বিক্রি করেছে, 15টা মোবাইল, তার মানে একটা মোবাইল কত টাকায় বিক্রি করেছে, 15 দিয়ে ভাগ করে দাও, 15 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো প্রথমে 5 দিয়ে কাটো, 5 3 15, 5 1 5, 5 8 40, 5 9 45, 3 দিয়ে কাটো আবার, 3 6 18, 3 3 9, 3 3 9, পিছনে শূন্য, সরি এখানে একটা শূন্য হবে, হ্যাঁ, তার মানে 630 টাকা। তার মানে একটা মোবাইল কত টাকা করে বিক্রি করেছে, 630 টাকায় বিক্রি করেছে, 630 টাকায় বিক্রি করেছে। 630 টাকায় বিক্রি করার ফলে তার কি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। তার মানে মোবাইলগুলোর সিপি বা ক্রয় মূল্য কত ছিল, 630 গুণ উপরে হয়ে যাবে 100
নিচে হয়ে যাবে কত 10% যেহেতু ক্ষতি হয়েছে নিচে হয়ে যাবে 90। এই 90 এর 0 এখানে 0 কাটো, 9 7 63, তার মানে কত হলো 700। তার মানে মোবাইলগুলোর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 700 টাকা, কিন্তু সে বিক্রি করেছে কত? 630 টাকা করে। 700 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল 630 টাকা, তাই তার 10% ক্ষতি হয়েছে। এবারে সে যদি 10% লাভ করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে এসপি সমান সমান কত হবে? সেলিং প্রাইস কত হবে? দেখো 700 টাকা, তার মধ্যে থেকে সে লাভ করবে 10%, তার মানে 110 টাকা। 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করবে বাই 100। 0 0 কাটো, 0 0 কাটো, 11 সাথে 77, পিছনে একটা শূন্য, 770 টাকায় বিক্রি করবে। তার মানে এক একটা মোবাইল 770 টাকা করে বিক্রি করবে, এক একটা মোবাইল 770 টাকায় বিক্রি করবে। তাহলে 16,170 টাকায় কতটা মোবাইল বিক্রি করবে? 16,170 বাই 770, 0 0 কাটো, 7 দিয়ে কাটো, 7 11 70, 7 দিয়ে কাটলে 7 দুগুণা 14, 7 দুগুণা 14, তারপরে কত হইলো 21, 7 3 21, 7 থেকে 7, 11 দিয়ে কাটো, 11 দুগুণা 22, 11 একে 11, 21টা। তাহলে কতটা মোবাইল বিক্রি করতে হবে? 16,170 টাকায় 21টা মোবাইল বিক্রি করতে হবে, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় m, এরপর যদি আরো 3টি বিজোড় সংখ্যা যুক্ত করা হয় তবে সামগ্রিক গড় কত বৃদ্ধি পাবে? দেখো এটা একদম শর্টকাট যেটা প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরপর 5টা বিজোড় সংখ্যার গড় m, তো আমরা ধরে নিচ্ছি পরপর 5টা বিজোড় সংখ্যা হলো 1 3 5 7 আর 9। 1 3 5 7 9 এর গড় কত হবে? দেখো যখনই এরকম এদের যে গ্যাপটা আছে না, এদের গ্যাপটা যখন সেম থাকে, 3 থেকে 1 চলে গেলে 2, 5 থেকে 3 চলে গেলে 2, 7 থেকে চলে গেলে 2, এটা চলে গেলে 2, তখন কি হয়? তাদের যে মিডল পজিশনে যে থাকে, মিডল পজিশনে যে থাকে সেটাই হয়ে যায় এই সংখ্যাগুলোর, সমগ্র সংখ্যাগুলোর গড়। যেমন এই যে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তো মিডল পজিশনে যে আছে, মিডল পজিশনে যে এটা যে আছে দেখো, সামনের থেকেও 3 নম্বর পজিশনে, পিছনের দিক থেকেও 3 নম্বর পজিশনে, মাঝখানে যে আছে সেটাই হয়ে যায় সামগ্রিক, মানে ওদের গড়। 5টা সংখ্যা আছে, তো টোটাল 5টা সংখ্যা আছে। দেখো এখানে আমি মানে 5 ওটা বলছি না, সংখ্যা কয়টা আছে? 1 3 5 7 9, মানে 5টা সংখ্যা আছে টোটাল। তো 5টা সংখ্যার গড় কত হবে? 5 + 1/2 সমান সমান কত? 3, মানে থার্ড 3 নম্বর পজিশনে যেটা আছে সেটা হয়ে গেল গড়। বাট আমরা এমনি যোগ করেও আমরা বলতে পারি যে এই 3টা সংখ্যার, এই 5টা সংখ্যার গড় কত? 5। তার মানে এম আমরা যেটাকে প্রশ্ন বলছে সেটা আমাদের হিসাবে কত হলো? 5। সেটা আমাদের হিসাবে কত হলো? 5 হলো। এবারে আরো 3টা সংখ্যা যদি বাড়ানো যায় তার মানে কত হবে? 9 এর পরে কত হবে? 11 13 আর 15, 11 13 আর 15। এবারে টোটাল কয়টা সংখ্যা হয়ে গেল দেখো, 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টা সংখ্যা হয়ে গেল? টোটাল হয়ে গেল 8টা সংখ্যা। টোটাল কত হয়ে গেল? 8টা সংখ্যা। টোটাল 8টা সংখ্যা হয়ে গেল। এবারে এই 8টা সংখ্যার গড় কত হবে? এই 8টা সংখ্যার গড় কত হবে? দেখো যখন আমরা এখানে বিজোড় সংখ্যা ছিল না, বিজোড় সংখ্যক সংখ্যা, আমার কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনো। বিজোড় সংখ্যক সংখ্যা মানে 5টা সংখ্যা ছিল যখন, তখন আমাদের গড় কি ছিল? 5 + 1/2, মানে থার্ড পজিশনে যেটা সংখ্যা ছিল সেটাই ছিল আমাদের গড়। কিন্তু যখনই জোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন আমাদের গড় কত হবে? জোড় সংখ্যক সংখ্যাটার ক্ষেত্রে কি হবে? যতগুলো সংখ্যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করো, কত হলো? 4, তার থেকে 1 বাড়িয়ে দাও, কত হলো? 5। তার মানে 4 নাম্বার আর 5 নাম্বার সংখ্যাটা যেটা থাকবে, 4 নাম্বার আর 5 নাম্বার সংখ্যা, এই দুটো সংখ্যার গড়ই হয়ে যাবে সমগ্র সংখ্যাগুলোর গড়। তাহলে এখান থেকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো 4 নাম্বার আর 5 নাম্বার পজিশনে কি আছে? 1 নম্বরে আছে 1, 2 নম্বরে 3, 3 নম্বরে 5, 4 নম্বরে আছে 7, 5 নম্বরে আছে 9। তার মানে এই 7 আর 9 এই দুটোর গড়ই হয়ে যাবে আমাদের সমগ্র সংখ্যাগুলোর গড়। তো 7 আর 9 এর গড় কত হবে? 7 9 16, 16 থেকে 2 দিয়ে ভাগ করলে 8। তার মানে এখন গড় কত হয়ে যাবে? 8। আগে গড় কত ছিল? 5। আগে গড় কত ছিল? 5। এখন গড় কত হয়ে গেল? 8। তার মানে কত গড় বাড়লো? গড় বৃদ্ধি পেল 3। তাহলে ওটাই তো চেয়েছে আমাদের, সামগ্রিক গড় কত বৃদ্ধি পাবে? সামগ্রিক গড় 3 বৃদ্ধি পাবে, যেটা হচ্ছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের তাহলে এই কনসেপ্টটাও লাগলো, এই কনসেপ্টটাও কিন্তু লাগলো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এক ব্যক্তি
80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছায়। যদি তিনি 70% যাত্রা নির্দিষ্ট সময়ের 3/4 সময়ে অতিক্রম করেন, তবে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে বাকি পথ কত গতিবেগে যেতে হবে। ঠিক আছে, বাকি পথ কত গতিবেগে যেতে হবে। এখানে আমাদেরকে মানে গন্তব্য কতটা সেটা আমাদেরকে বলে দেয়নি, যে কত কিলোমিটার ওটা বলে দেয়নি, আমাদের গতিবেগ বলে দিয়েছে। তারপরে বলেছে 70% যাত্রা, মানে মোট পথের 70% পথ তিনি 3/4 সময়, মানে যতটা সময় লাগে, যদি 4 ঘন্টা সময় লাগে তার মধ্যে থেকে 3 ঘন্টা ও কভার করে নিয়েছে, 3 ঘন্টা চলে গিয়েছে, বাকি 1 ঘন্টা আছে। তো ওই 1 ঘন্টা সময়ে এই 30% মানে কতটা স্পিডে ওকে যেতে হবে যদি সঠিক টাইমে পৌঁছাতে চায়। আমরা ধরে নিচ্ছি যে মোট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি, এই যে দেখো এখানে 70% আছে, এখানে 8 আছে, আমি ধরে নিচ্ছি মোটামুটি 7-8-56 মানে 560। তোমরা অন্য কিছু ধরতে পারো, আমি কাটাকাটির সুবিধার জন্য আমি 560 ধরলাম, যে 560 আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, এবারে দেখো 560 কিলোমিটার সে যদি 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে সময় কতটা লাগবে? সময় সমান সমান কি হয় ডিস্টেন্স বাই স্পিড। তো স্পিড কত? 80, তাহলে 0 কাটো, 8 7 56, 7 আওয়ার্স, 7 ঘন্টায় সে টোটাল ডিস্টেন্সটা কমপ্লিট করবে। এতটুকু বোঝা গেল। এবারে কি বলেছে, যে 70% যাত্রা করে নিয়েছে, তাহলে বাকি কতটা আছে? বাকি আছে 30%। তাহলে এই 560-এর 30% কত সেটা আমরা বের করতে পারবো। 30% বের করলেই তো আমাদের বেড়ে যাবে, যে আর বাকি কতটা যাত্রা আছে। 0 কাটো, 0 কাটো, 3 6 18 8, হাতে থাকলো 1, 3 5 15, 1 16, তার মানে 168 কিলোমিটার। এই কিলোমিটারটা আরো ওকে যেতে হবে, এটা ওর বাকি আছে, 168 কিলোমিটার আরো যেতে হবে। এবারে কি বলেছে, যে 3/4 সময় অতিক্রান্ত হয়ে গেছে। 3/4 সময় মানে কি? 3/4 মানে হচ্ছে 4 ঘন্টা যদি সময় থাকে তার মধ্যে থেকে 3 ঘন্টা চলে গেছে, তার মানে এখন বাকি কতটা সময় থাকলো? 4 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা চলে গেছে, তার মানে 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আছে, মানে 1/4 সময় বাকি আছে, 1/4 সময় বাকি আছে। এবারে কত সময়ের 1/4? মানে 7 ঘন্টার 1/4 সময় বাকি আছে। এবারে 7 ঘন্টার 1/4 মানে কত? 7 গুণ 1/4, তার মানে 7/4। এটা আমাদের টাইম, আমাদের ডিস্টেন্স বেড়ে গেল, টাইম বেড়ে গেল। এবার আমাদেরকে বার করতে হবে কতটা স্পিডে সে যাবে। তার মানে স্পিড কত হবে? তাহলে স্পিড হয়ে যাবে ডিস্টেন্স মানে 168/7/4। 7/4টাকে আমরা এভাবে লিখতে পারি 168 ইন্টু 4/7। 7 দিয়ে কাটো, 7 2 14, 7 4 28। এবারে 24 গুণ 4 কত হবে? 4 4 16 6, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 96 কিলোমিটার পার আওয়ার। এটাই হয়ে যাবে আমাদের স্পিড। তার মানে বাকি সময়, মানে বাকি পথ তাকে 96 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিবেগে যেতে লাগবে, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি নির্দিষ্ট সুদের হারে 8,000 টাকা 3 বছরে 9,020 টাকা হয়। যদি সুদের হার 3% বেশি হতো, তাহলে সেই টাকার পরিমাণ 5 বছর পরে কত হতো? 5 বছর পরে কত হতো? ঠিক আছে, তাহলে দেখো 8,000 টাকাটা কত হয়েছে? 9,020 টাকা। তার মানে আমরা বলতে পারি, তার মানে সুদ কত টাকা পেয়েছে? এখান থেকে সুদ পেয়েছে 8,000 9,000, তার মানে 1,020 টাকা। 1,020 টাকা সুদ পেয়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা সুদের হার কত ছিল সেটা বের করতে পারবো। সুদের হার কত ছিল? তার মানে 8,000 টাকার ধরে নিচ্ছি R% ছিল সুদের হার, তো R% হারে 3 বছরে কত টাকা সুদ হচ্ছিল? সমান সমান এটাই সমান সমান হবে 1,020 টাকা। এই ডাবল জিরো কেটে দাও, এই একটা জিরো কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12। তাহলে আর কি হবে? সুদের হার কত হচ্ছে? 34/8। 34/8 কে আর কাটাকাটি করা যাবে কি? কাটাকাটি করা যাবে তো। 2 দিয়ে কাটো, 2 4 8, 17 2 34। 4 দিয়ে যদি 16কে কাটি আমরা, কত 17কে কাটি, কত হবে? 4 4 16, বাজবে কত? 1 দশমিক মানে 10 মানে হবে 4 দিয়ে ভাগ করলে 25, মানে 4.25%। এটা হয়ে গেল আমাদের সুদের হার। এটা কত হয়ে গেল আমাদের সুদের হার।
এবারে বলছে যদি সুদের হার 3% বেশি হতো, যদি সুদের হার 3% বেশি হতো, যদি সুদের হার আরো 3% বেশি হতো, তাহলে সুদের হার কত হয়ে যেত? 4.25 আছে, তাহলে হয়ে যেত 7.25%। এবারে 7.25%-এর 5 বছর পরে কতটা সুদ আসল হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 5 বছর পর কত সুদ হবে বের করছি আমরা। দেখো, মানে 8,000 টাকার 5 বছরে 7.25 হারে সুদ কত হবে? বাই 100, দশমিক উঠাও, নিচে আরো 100, এই ডাবল জিরো কাটো, ডাবল জিরো কাটো, এর একটা জিরো কাটো, এর একটা জিরো কাটো, তারপরে কত করে 5 দিয়ে কাটো, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটো, 2 4 8, তার মানে 4 দিয়ে করতে হবে। দেখো 7 4 28, 2800 আর 25 4 100, মানে 2900, 2900, 2900 টাকা হয়ে গেল আমাদের সুদ। 5 বছর পরে 2900 টাকা সুদ পাবে। আসল কত ছিল? আসল ছিল হচ্ছে তোমার 8,000 টাকা। তার মানে মোট কত হবে? 8,000 আর 2900 মানে 10,900, 10,900 টাকা হবে, যেটা আছে কত? অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।